আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে অনেকগুলো কমেন্টস পড়বো এবং যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলোর উত্তর না দিয়েই নয় সেগুলো নিয়ে। তো আসলে আমার যতগুলো কমেন্টস আছে সেই কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার তেমন একটা সময় হয় না, তো আমি যতটুকু সময় পারি ম্যাক্সিমামগুলো ট্রাই করি, বাট অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। সেজন্য ভাবলাম যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলোর যদি আমি একটা ভিডিওর মাধ্যমে দিই আপনাদেরকে উত্তরগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস হলো কি, যখন একটা কেউ কোয়েশ্চেন করে তখন কিন্তু অনেক জিনিস কিন্তু এখানে কিন্তু লিখতে গেলে একটা সময়ের ব্যাপার স্যাপার থেকে যায়। সেজন্য আসলে আমি যখন ভিডিওতে একটা কোনো এটাও একটা ছোটো টপিক্স, এই টপিক্সের উপর যখন অনেকগুলো আপনাকে এটা এক্সপ্লেন করে বুঝাই দেবো, তখন কিন্তু আপনি ভালো মতো বুঝবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাই, আসলে আমাদের জাপানে গত 2 দিন থেকে এত বেশি এখানে রোদের তাপমাত্রা, গতকালকে যেমন ছিল এখানে রোদ নাই, আবার বৃষ্টির মতো ভাব, বাট এমন বেশি গরম, গরমে অবস্থা একবারে পুরো খারাপ হয়ে গেছে। শরীর আমি এসির ভিতরে কাজ করতেছিলাম, তখনও আমার শরীর একবারে ঘেমে শেষ হয়ে যাচ্ছিল। জাপানে এরকম যখন গরম হয় তখন কিন্তু হানাবি উৎসবগুলো হয়ে থাকে, আপনারা জানেন যে জাপানে ফায়ার ওয়ার্ক হয়ে থাকে। তো আমার এখানে আসলে খুব বেশি নয়েজ করতেছে আশেপাশে, আমি কিন্তু এই জন্য মাইকটা ইউজ করতেছি এবং নয়েজ রিমুভার সেটাও লাগাইয়েছি। তো কেমন ভিডিওটার সাউন্ড কোয়ালিটি আসতেছে আমি আসলে বুঝতেছি না। তো চলুন আমরা এখন কমেন্টসগুলো পড়বো এক এক করে। তো চলুন আমরা ফার্স্ট কমেন্ট পড়ে আসি। তো ফার্স্ট কমেন্টটা হচ্ছে সাইদুল ইসলাম ভাই কমেন্ট করছে, এসএসসি পাশের সার্টিফিকেট ছাড়া শুধু জাপানি ভাষা শিখে এসএসডব্লিউ ভিসায় আবেদন করা যাবে কিনা। তো এসএসসি পাশের মিনিমাম সার্টিফিকেটটা থাকতে হবে। এসএসসি পাস যদি আপনার না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আসলে এসএসডব্লিউ ভিসাটায় আসা যায় অনেকগুলো, এখানে ক্যাটাগরি আছে। তার ভিতরে কনস্ট্রাকশন একটা ক্যাটাগরি আছে। আপনি যদি 10 বছর আগে মেট্রিক পাস করে থাকেন তারপরেও কিন্তু আপনি এসএসডব্লিউতে আসতে পারবেন কনস্ট্রাকশনে, কিন্তু কাজগুলো হচ্ছে অনেক বেশি কঠিন। ধন্যবাদ আপনাকে। তো চলুন, সিয়াম ভাই কমেন্ট করছে, ভাই আমি সেনমনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইতেছি, কত ইয়ার সময় লাগবে, আর ল্যাঙ্গুয়েজ লেভেল কত লাগবে, এবং হ্যান্ড ক্যাশ জব করতে পারবো কিনা একটু জানান ভাইয়া। তো অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছে, যেহেতু এখানে আপনার কেরিয়ার নির্ভর করতেছে। আপনার সেনমনে যদি আপনি আইটি নিয়ে পড়াশোনা করেন, কম্পিউটার সায়েন্স নিয়ে, তো দেখেন এখানে আপনার সর্বপ্রথম এখানে আপনার হ্যান্ড ক্যাশের যে করার চিন্তা ভাবনা সেটা বাদ দিতে হবে, কারণ এখানে পর্যাপ্ত একটা টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিংবা নেটওয়ার্কিং যে কোনো একটা সেক্টরে যান না কেন সেটা বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। এখন দেখেন, আপনি 2 বছরে যদি এভারেজ 10 থেকে 12 লাখ টাকা যদি এক্সট্রা আর্ন করেন হ্যান্ড ক্যাশ করে, সেটা থেকে আমার মনে হয় যে এই টাকাটা আপনি পরে ইনকাম করেন, যখন আপনি ফুল টাইমে যাবেন, এই সময়টা এখন ইনভেস্ট করে দেন, তাহলে আপনার ফিউচার ব্রাইট হবে। আর তা নাহলে কিন্তু আপনি কিন্তু পারবেন না। 2 বছরে সেরমনগুলো হয়ে থাকে, এখন অনেকগুলো আছে আবার 3 বছরে কিন্তু আপনি সেখানে সেরমন পড়তে পারবেন। এবং আমার যেটা সাজেশন থাকবে, আপনারা জাপানে যারা আছেন অবশ্যই যেটা টপ র্যাঙ্কিংয়ের সেরমন, যেগুলোতে আসলে দেখা যাচ্ছে যে 100 মান 110 মান এরকম 1 বছরের টিউশন ফি, সেগুলোতে ভর্তি হয়ে যান এবং অনেক চিন্তা ভাবনা করে। আরেকটা কথা এখানে বলে রাখি, আমাদের জাপানের অভিভাবক বলতে এখানে যারা আমাদের নিহঙ্গ কাকুর যে টিচারগুলো রয়েছে, সেই টিচারগুলোর সাথে আপনারা ভালো মতো পরামর্শ করবেন, যেটা ভালো হবে। ওরা আপনাদের সব থেকে ভালো পরামর্শটা দিবে, যেটা আসলে আমি গত লাস্ট 3 বছরে যেটা এখন পর্যন্ত বুঝতে পেরেছি, সব থেকে আমাদের ভালো অভিভাবক হচ্ছে তারাই। ধন্যবাদ আপনাকে। এক ভাই কমেন্ট করছে, ধন্যবাদ ভাই, আমি খুব দ্বিধায় ভুগতেছিলাম যে ইঞ্জিনিয়ারিং শেষ করে যাব নাকি ড্রপ আউট দিয়ে যাব, কিন্তু আপনার ভিডিও দেখে মোটিভেট হয়ে গেছি, এখন বিএসসি শেষ করেই যাব, দোয়া রইল, এগিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে আমি একটা হেল্প করতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো মতো ল্যাঙ্গুয়েজ পড়ে তারপর আপনার বিএসসিটা কমপ্লিট করে আপনি সুন্দর মতো চলে আসেন, অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এক ভাই কমেন্ট করছে, ভাই আমি কোরিয়ান ভাষা শিখি, কোরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তো আপনার ভিডিও দেখি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার প্রতি অনেক ভালোবাসা রইল দুর্জয় ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার স্বপ্ন যেন পূরণ হয় সে দোয়াই রইল। আরেক ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আমি আপনার সবগুলো ভিডিও প্রায় দেখি, আপনার পরবর্তীতে কোনো এক ভিডিওতে জাপানের ট্রেন ট্রাভেল এবং কস্টের উপর ভিডিও বানাবেন, তাহলে অনেক ভালো হবে। আসলে জানার ছিল যে টোকিও এবং ওসাকার মধ্যে পার্থক্য কী রয়েছে। ট্রেনের ভাড়া পরে সব জায়গায় একই রকম, ওসাকার থেকে টোকিওতেও প্রায় বলা যায় যে একটু সস্তা। আর একটা ব্যাপার হলো, এখানে আপনার যখন কন্টিনিউ একটা রাউড ইউজ করবেন তখন আপনার 1 মাসের জন্য কিংবা 3 মাসের জন্য আপনি তেকি করতে পারবেন। এটাকে বলে জাপানিজ ভাষায় তেকি। আনলিমিটেড আপনি ডেইলি 5 বার যাতায়াত করলো, আপনার মান্থলি যে একটা ভাড়া সেটা আপনি দিবেন, কোনো সমস্যা নেই। 1 মাসে যদি আপনার লাগে 10,000 আর নর্মালি, আর যদি আনলিমিটেড করেন 1 মাসের জন্য, তাহলে কিন্তু 6,000-এ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলামিন ইসলাম ভাই কমেন্ট করছে, ভাই দেশে অনার্স কমপ্লিট করে জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে 2 ইয়ার্স পরে কি ফুল টাইম জব পাওয়া যাবে? অবশ্যই, আপনি যদি দেশে থেকে অনার্স কমপ্লিট করে আসেন, ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পর আপনি ফুল টাইম জব পাবেন, এবং সেটার প্রস্তুতি আপনাকে অনেক আগে থেকেই নিতে হবে। আপনি ল্যাঙ্গুয়েজ গাকুতে থাকা অবস্থায় তখন আপনাকে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, তারপর আপনার যে কোনো এক জায়গায় কিন্তু ফুল টাইমে সেটেল হয়ে যেতে হবে।
আতিকুর রহমান ভাই কমেন্ট করছে, আমার ছোট ভাই জাপানে স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য গত 2 বছর যাবৎ খুব চেষ্টা করতেছে, আর N4 N5 খুব ভালো রেজাল্ট আছে, বাট সিওই আসতেছে না, কি করা যায়? তো দেখেন, আসলে জাপানে থেকে সিওই ইস্যুটা হওয়া মূলত নির্ভর করে আপনার ডকুমেন্টের উপর। আপনার ডকুমেন্ট যদি সব কিছু যদি ভালো থাকে তাহলে আপনার সিওই উঠবে। এখানে কোন এজেন্সি থেকে, কোথা থেকে অ্যাপ্লাই করতেছেন, কে অ্যাপ্লাই করতেছে, এজেন্সিটা কতটুকু ভালো, কাজকর্ম কীরকম, সেগুলোর উপর ডিপেন্ড করবে আপনার সিওই। এর আবার এখানে কথা আছে, এজেন্সি যদি ভালো না হয়, আরও পরিচিত আমার অনেকজন আছে যারা আমার সাথে কথা বলে 2বার রিজেক্ট হয়ে গেছে নিজের অরিজিনাল ব্যাংক দেখানোর পরও, কিন্তু এখানে অনেক কিছু মানে গাফিলতি আছে। সিওই ইস্যু হওয়ার জন্য কিন্তু ব্যাংকটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকে আবার বিভিন্নভাবে ব্যাংক দেখায়। তো যারা আসলে অনেকবার রিজেক্ট হয়ে গেছে এগুলো ডকুমেন্টের জন্য, সিওই কিন্তু ইস্যু হয় না। এই জন্য ভালো এজেন্সি চুজ করুন, তাহলে কিন্তু আপনার সিওই ইস্যু হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে রাখি, আসলে আমি কোনো এজেন্সি রেকমেন্ড করি না, আর আমি আসলে এটা পছন্দ করি না। আপনারা নিজেরাই কথাবার্তা বলেন, সাথে কথা বলে ভালো লাগবে, সেখান থেকে কাজ করেন। আর যারা আসছে সেই এজেন্সি থেকে তাদের সাথে কথাবার্তা বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। AK হোসাইন ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আমি বর্তমানে অনার্স করতেছি, প্রথম বর্ষে আছি এবং ফ্যামিলি আর্থিক অবস্থা ভালো না, তাই চাচ্ছি জাপানে যেতে। আমার জন্য জাপান যাওয়া কেমন হবে, আপনার কাছ থেকে কিছু উপদেশ চাই। দেখেন, আপনি যদি জাপানে আসেন, এখানে ফ্যামিলি যেহেতু বলেন যে আর্থিক অবস্থা ভালো না, অবশ্যই জাপানে আসার পর আপনাকে ফ্যামিলিতে সাপোর্ট দিতে হবে। আপনি যেহেতু এখন প্রথম বর্ষে আছেন, সেজন্য কিন্তু আপনি কিন্তু জাপানে আসতে পারেন। আর এখানে আসার পরও সেম, আপনি 4 বছর পড়াশোনা করলেন, বাট এখানে আপনার ফিউচার তৈরি হয়ে যাবে। আর এখন যে অনার্সে পড়তেছেন সেখানকার পাশাপাশি জাপানের জন্য ট্রাই করবেন, সেটাই ভালো হবে। ফ্যামিলিতে কিছু সাপোর্ট দিতে পারবেন। আপনার ফ্যামিলির আর্থিক অবস্থা আমি আসলে জানি না কীরকম, যদি একবারে এরকম যদি হয়ে থাকে যে একবারে ধার করে যেতে হবে সম্পূর্ণ টাকা, আবার আসার পরে আপনাকে শোধ করতে হবে, তাহলে জাপানে আসার দরকার নেই। যদি আপনার 80% টাকা যদি নিজের হয়ে থাকে, কোনো প্যারা না থাকে, অল্প কিছু টাকা মানুষের থেকে ধার করে যদি নেন, এবং সেটা যদি মানে এরকম হয়ে থাকে যে আপনি আসার পর একটা নির্দিষ্ট সময় পর, মানে ধীরে ধীরে অনেক দিন পর দিবেন, তাহলে ঠিক আছে। বাট আসার পর যদি বলেন যে না আমি 2 মাস পরে দিব, তাহলে কিন্তু এটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য, আর আপনি কিন্তু ডিপ্রেশনে পড়ে যাবেন। একবার যদি আপনি ডিপ্রেশনে পড়ে যান, তাহলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু বের হতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। তানিয়া আক্তার কমেন্ট করছে, ভাই আমি জাপানে আসতে চাই, আমার অনার্স মাস্টার্স কমপ্লিট, কি প্রসেস করে আসতে পারি বললে ভালো হতো। এখন দেখেন, অনার্স মাস্টার্স যেহেতু আপনার কমপ্লিট, আপনি সুন্দরভাবে জব ভিসার জন্য অ্যাপ্লাই করেন। কিন্তু এখানে একটা কথা আছে, মিনিমাম N3 বাংলাদেশে পড়াশোনা করে সার্টিফিকেট এখানে আসলে ম্যান্ডেটরি না, লাগবে না। আপনি N3 ভালো মতো পড়াশোনা করে, আরও এর ভিতরে এই N3 পর্যন্ত আপনি বিভিন্ন জাপানের বিভিন্ন যে জাপানিজ অ্যানিমে, তারপর অন্যান্য সব কিছু দেখে আপনি জাপানিজ ভাষাটাকে একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে জাপানে আসা আপনার জন্য ইজি হবে। এখানে একটা কথা আছে, আপনি যার মাধ্যমে আসবেন তার সাথে চুক্তি করে নেবেন যে আসার পর থেকে যেন আপনি কাজ পান, মানে এক কথায় কাজের চুক্তি। আপনি এখানে এসে বলবে যে আমরা জব আপনাকে সকাই করে দেবো, আপনিও খুঁজবেন আমিও খুঁজবো, এইভাবে আসলে একটা লং প্রসেস। আপনার জব পেতে পেতে আরও 2-3 মাস চলে যাবে। জাপানে 1 মাস গেলে আপনার কিন্তু প্রায় বাংলাদেশি 70-80 হাজার টাকা শেষ। তো এখানে আপনার অনেক বড় একটা ঘাটতিতে পড়ে যাবেন। জব কনফার্ম করে আসবেন, আসার পর যাতে জব করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন পরের কমেন্টস আমরা পড়ে আসি। নিতু মণ্ডল কমেন্ট করছে, ভাই আমার একটা প্রশ্ন ছিল, উত্তর জানা থাকলে জানাবেন প্লিজ। বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে রান্না করতে গিয়ে আমার বা হাতের নিচের খাড়িটা পুড়ে যায় 1 বছর, এখানে একটু দাগ রয়ে গেছে। গত বছর রান্না করতে গিয়ে আবার সেই পোড়া জায়গায় একটু নিচে আবার পড়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, 4-5 মাস যদি কোনো কাজের সাথে বা কনভেনিয়েন্স স্টোরে কাজ করতে চাই, তাতে কি আমার এই হাতের পোড়া দাগের কারণে কোনো সমস্যা হবে? দেখেন, কাজ করার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু সেটা আপনার ঢাকা থাকবে। এখন যদি বাইরে থাকে, একবারে মানে অন্যরকম যদি হয়ে থাকে, তাহলে একটু সমস্যাই হবে বলা যায়। যদি আপনি ফুল শার্ট যদি ইউজ করেন, তাহলে সমস্যা নেই, যাতে দেখা না যায় সেটা। এখন কোথায় আপনার সেটা আমি আসলে বুঝতেছি না, হাতের নিচের দিকে খানিকটা, মানে কোথায় আমি সেটা আসলে বুঝতেছি না, হাতের কোথায়। যদি এদিকে হয়ে থাকে তাহলে একটু বেশি প্রবলেম হবে বলতে। এগুলো আসলে তেমন একটা প্রবলেম করে না, কারণ পার্ট টাইম তো। এখন এখানে কথা আছে, আপনি যেহেতু বলছেন যে আপনি শ্বশুরবাড়িতে আপনার বিয়ে হয়ে গেছে। এখন দেখেন, আপনি যদি জাপানে আসেন, এখানে কিছু প্রবলেম আছে। প্রথমত হলো যে আপনার বাচ্চা থাকলে, আপনার যে 1 বছর 2 বছর 3 বছর বয়স, তাহলে কিন্তু আপনি জাপানে অ্যাপ্লাই করলে সিও ইস্যু হবে না। মানে স্কুলে আপনি যখন ইন্টারভিউ দেবেন, আপনাকে না করে দেবে। এইটুক বাচ্চা, এটা একটা মানে হিউম্যানিটির দিক থেকে চিন্তা করলে এই বাচ্চাটাকে আপনি রেখে আসবেন, বাচ্চাটা কী করবে, এগুলো অনেক বিষয় আছে। এগুলো কিন্তু পরবর্তীতে না জানলে আপনার জন্য সমস্যা হবে আগে থেকেই, এই জন্য আপনাকে বলে দিলাম। আর সমস্যা নাই, আসতে পারেন, আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ আপনাকে।
সামিউল ইসলাম ভাই কমেন্ট করছে, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2024 সালে এবং রেজাল্ট বের হবে। আর জাপান যাওয়ার জন্য যাওয়া কখন লাগবে আপনি যদি একটু বলতেন, আর কেমন খরচ লাগবে যদি একটু বুঝিয়ে বলতেন। এটাতে অনেকগুলা লাইক দিছে, এই কমেন্টটাতে ওটা অনেক সুন্দর, 16 জন লাইক দিয়েছে এবং অনেকে আবার রিপ্লাই দিয়েছে। তো চলেন আমরা সেই কমেন্টের উত্তর দিই। এখন দেখেন, এইচএসসি পরীক্ষা দিয়েছেন 2024 সালে, তো ব্যাপার না, আপনি কোনো একটা নিহঙ্গ কাকুতে ভর্তি হয়ে যান এবং ট্রাই করেন। আর জাপানে বর্তমানে আগের তুলনায় এখন একটু খরচ বেশি, কারণ সবগুলা ল্যাঙ্গুয়েজ স্কুলে অনেক বেশি টিউশন ফি এগুলো বাড়িয়ে দিয়েছে, 50,000 60,000 করে। তো এখন এভারেজ আপনার যদি আমি যদি বলি সব কিছু টোটাল খরচ আর ডরমিটরি আপনার জাপান আসা পর্যন্ত এভরিথিং আপনার 12 লাখ তো লাগবেই। 12 লাখ থেকে 12.5 কিংবা 13 এর ভিতরে কিন্তু এভরিথিং হয়ে যাবে। এই যে একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে ওয়েলকাম জাপানে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাথী আপা কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভিডিও ভালো লাগে, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি ভাই, বাংলাদেশ থেকে জাপানে যেতে গিয়ে কীভাবে কী প্রক্রিয়া যাইতে হবে? এখন দেখেন, যেহেতু আপনি মেয়ে মানুষ, আপনি জাপানের জন্য যেগুলো আপনার জন্য মানে একটু ইজি কাজ হবে তার ভিতরে একটা হবে যে নার্সিং সেক্টরটা, তারপর হোটেল বেড মেকিং, এই কাজগুলো আপনি কিন্তু করতে পারেন। আর এই প্রক্রিয়াগুলোতে এসএসডব্লিউ ভিসাতে আপনি আসতে পারেন। আর যদি আপনার অনার্স কমপ্লিট থাকে, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা, এই ভিসাতে কিন্তু আপনি আসতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করার জন্য। এমডি সিফাত ভাই কমেন্ট করছে, ভাই বড় দাড়ি থাকলে কোনো ধরনের প্রবলেম হয় একটু যদি জানাতেন খুব উপকার হতো। দেখেন, দাড়ি নিয়ে আমার একটা ভিডিও করা আছে, ভিডিওটা আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। একজন দাড়িওয়ালা ভাই, সে জব করে, তার কোনো প্রবলেম হয় কিনা সেগুলো কথা বলবে, সেগুলো নিয়ে মূলত ভিডিওটা করা হয়েছে। তো অবশ্যই আপনি সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে দাড়ি যদি আপনার বড় থাকে সেক্ষেত্রে রেস্টুরেন্টগুলোতে কাজ করতে আপনি পারবেন না। রেস্টুরেন্টে দাড়ি মানে রাখাটা এটা কীরকম হয়ে যায়, জাপানিজরা আসলে ব্যাপারটা ওইভাবে নেয় না। এবং যেহেতু রেস্টুরেন্ট এটা একটা সেন্সিটিভ জায়গা, একটা চুল যদি কোথাও যদি পড়ে খাবারের মধ্যে অনেক বড় ইস্যু হয়ে যাবে জাপান যেহেতু। তো দেখেন ভাই, আপনি যেটা করতে পারেন, আপনি কনভিনিয়েন্স স্টোর সেগুলোতে মাস্ক ইউজ করলে দাড়ি দেখা না গেলেই হলো, কাজ করতে পারবেন, সমস্যা নেই। আবার দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি লেভেলগুলো সেগুলোতে কাজ করতে পারবেন, সেগুলোতে কোনো সমস্যা নেই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহনাফ ইসলাম ভাই কমেন্ট করছে, ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ছাত্র কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়ার পর ওখানকার পার্ট টাইমের জবের যে স্যালারি সেটা দিয়ে স্কুল এবং থাকা খাওয়ার খরচ চালাতে পারবে? এখন দেখেন ভাই, আপনি অনেক সুন্দর একটা কমেন্ট করছেন। আপনি যদি আসেন এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়েন, এখান থেকে পার্ট টাইম করে যে টাকাটা আসবে, আপনি মানে জাপানে আপনি অন্যভাবে চলতে পারবেন, টিউশন ফি জোগাড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাড়ি দিতে গেলে একটু সমস্যা হবে। বাড়িতে দিতে পারবেন যদি আপনি রাতের কাজগুলো করে থাকেন, রাতে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। আপনি এভারেজ বছরে 3 লাখের মতো দিতে পারবেন বাড়িতে, আর বাকি সব টাকা আপনার টিউশন ফি, তারপর নিজের লিভিং কস্ট, এটাতে কিন্তু চলে যাবে। তো খুব সাবধান এই ব্যাপারগুলোতে, যেটা জাপানিজ রুলসে সেটা আপনাকে বললাম। যদি আপনার মানে মনে হয় যে না আমি অন্যান্য পাশাপাশি কাজ করব, সেটা হলো আপনার ব্যাপার, বাট এটাতে আমি আপনাকে ইন্সপায়ার করবো না। এক ভাই কমেন্ট করছে, ভাই ড্রাইভিং স্কিল নিয়ে ঢুকলে কি কাজ করা যায়, লাইক এজ এ ট্যাক্সি ড্রাইভার, উবার, এটিসি? অবশ্যই আপনার এই অপরচুনিটি আছে। আপনি আপনার যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এটা যদি থাকে তাহলে আপনি করতে পারবেন। আমি গত 2 দিন আগে একটা অফার আসছিল, সেটা হচ্ছে যে একটা ট্যাক্সি ড্রাইভার, প্রায় জাপানিজ ইয়েনে 3.5 লাখ ইয়েন হচ্ছে স্যালারি। তো করতে পারবেন, সমস্যা নেই। আরেক ভাই কমেন্ট করছে, ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসলে টোটাল কস্ট বাদ দিয়ে কত থাকে, 1 লাখ কি পাঠানো যায়? যারা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে জাপানে আসছে তাদেরকে আপনি প্রশ্ন করে দেখেন কত টাকা বাড়িতে দিতে পারে। আসলে জাপান যে করে 16 লাখ 17 লাখ 18 লাখ টাকা দিয়ে জাপানে আসার পর কি করে সেটা আপনি ওদেরকে জিজ্ঞাসা করিয়েন। কোনোভাবে বলে ভাই আমাকে জাপানে পাঠিয়ে দেন, তারপর আমি আমারটা দেখবো। এখানে আসার পর জবটা এত ইজি না যে আসলেন জব পেয়ে গেলেন। অনেকে আছে যারা হালাল সবগুলোতে কাজ করে, সকাল একবারে 8টা থেকে রাতের 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করে, জাপানি সিজনে বেতন পায় 1,60,000। বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলে কত থাকে? 40-50 হাজারও থাকে না, বুঝতে পারছেন? তো সেই জন্য ওই চিন্তা ভাবনা বাদ দেন। অনেকে আছে যে না ভাই কোনো রকমভাবে জাপানে পাঠায় দেন, এভাবে তো জাপানে আসার আপনার দরকার নাই। আপনার যদি জাপানি স্কিল না থাকে তাহলে আপনার তো এই জব নিতে গেলেও আরও অন্যকে টাকা দিতে হবে। তাদেরকে একটা কস্টিং না দিলে তারা আপনাকে জব ম্যানেজ করে দেবে না, কী করবেন তখন? বাড়ি থেকে অলরেডি 16 লাখ টাকা 17 লাখ দিয়ে আসছেন, আরও এখানে জব নেওয়ার জন্য দিলেন 3 লাখ 4 লাখ, দরকার নাই তো। এই টাকা কবে উঠাবেন আপনি? এজন্য আসা ভালো হবে ল্যাঙ্গুয়েজ শিখে, এটাই আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি। শারমিন সুলতানা কমেন্ট করছে, জাপান যাওয়ার পর অ্যাজ এ ইংলিশ ডিপার্টমেন্ট স্টুডেন্ট
আমার কোন সেক্টরে জব করলে বেটার হবে একটু বলবেন প্লিজ। দেখেন, আপনার যদি ইংলিশ ডিপার্টমেন্ট হয়ে থাকে, আপনি যদি বাংলাদেশ থেকে আইএলটিএস যদি করে আসেন, তাহলে আপনি অনেক সেক্টর আছে যেগুলোতে ইংলিশ চলে, সেগুলোতে কাজ করতে পারবেন। আবার অনেক ইন্টারন্যাশনাল যে স্কুলগুলো রয়েছে, জাপানিজ বাচ্চাদেরকে পড়ানো হয়, সেগুলোতে আপনি জব করতে পারবেন, ট্যুরিজম সেক্টরে জব করতে পারবেন। বাট আপনাকে যেহেতু জাপানে আপনি আসবেন, একটা দুইটা সেক্টরের উপর আপনাকে ডিপেন্ড করলে চলবে না। আপনাকে সব দিক সম্পর্কে যদি আপনি জানতে চান এবং সব দিকে যদি আপনি জব করার যদি ভাবনা থাকে, তাহলে আপনাকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তাহলে আপনি সব সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন, যদি আপনার অনার্স থাকে তাহলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাদাত হোসেন ভাই কমেন্ট করছে, ভাই স্টুডেন্ট ভিসায় গেলে 2 বছর পর ল্যাঙ্গুয়েজ স্কুল পড়ার পর কি ফুল টাইম কাজ করা যায়? দেখেন, আমিও যখন ফার্স্ট জাপানে আসছি, আমিও এই ব্যাপারটা জানতাম না। এজেন্সি থেকে কিংবা আপনাকে বোঝানো হবে যে আপনি চলে যাবেন, তারপর আপনি ল্যাঙ্গুয়েজ শেষ করার পর জব করবেন। আসলে এটা একবারে ভুল। দেখেন, জাপানে আসার পর আমি আপনাকে বলি, আপনাকে যদি আপনার যদি দেশে গ্রাজুয়েশন না থাকে, তাহলে আপনার 4 বছর টোটাল পড়াশোনা করতে হবে। 2 বছরের একটা সেমন কিংবা ইউনিভার্সিটি পড়ে, তাহলে কিন্তু আপনার 6 বছর পড়াশোনা করতে হবে। এটা মানে একবারে মাইন্ডসেট করে তারপর জাপানে আসবেন, তা নাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ ল্যাঙ্গুয়েজ শেষ করে আপনাকে কে জব দেবে? এরকম জব আসলে জাপানে নাই। আছে, গেমবাতে কাজ করতে পারবেন ফ্যাক্টরির ভিতরে, একবারে খুব কঠিন কাজ। তো তার থেকে ভালো সব কিছু জেনে বুঝে জাপানে আসেন। তো আজকে ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।